नमस्कार बंधुरा मम्स मैजिकल टिप्स एंड ट्रिक्से तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के आमी आबार तुम्हारे सामने ग्रामारेर एक भीषण इम्पोर्टेंट टपिक जेटा होच्छे पार्ट्स अफ स्पीच तार आरेकटा पार्ट निये हाजिर हयेछि। पार्ट्स अफ स्पीचेर फार्स्ट पार्टटा बा नाउनेर उपरे जे भिडियोटा सेटा जोदि तोमरा ना देखे थाको ताहले नीचे डेसक्रिप्शन बक्से गिये सेखाने लिंक थेके किन्तु देखे निते पारो। आजके जे टपिकटा निये आमरा आलोचना करब सेटा होच्छे प्रोनाउन। तो प्रोनाउन निये बोलार आगे एकटू नाउन सम्पर्के बोले निই, नाहले प्रोनाउनटा बोझा जाबे ना। नाउन विषयटा कि, नाउन होच्छे जे कोनो किछु नामकेই आमरा नाउन बोली। नाउनके आमरा ओइजন্য बाচ্চাদেরকে যখন শেখাই তখন তাকে নাউন না বলে নেমিং ওয়ার্ডস বলে শেখানো হয়। মানে যে কোনো ওয়ার্ড যেটা কোনো কিছু নাম বোঝাচ্ছে তাকে কিন্তু নাউন বলা হয়। সেটা কোনো মানুষের নাম হতে পারে, কোনো জিনিসের নাম, কোনো জায়গার নাম, যে কোনো কিছুর নাম হতে পারে, তাকেই আমরা বলি নাউন। तो आज के আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কথাটার মধ্যেই দেখো তার মানে কিন্তু লুকিয়ে আছে, প্রোনাউন। তো আমরা এখানে ডেফিনেশন কি আছে একটু দেখে নিই। প্রোনাউন্স আর ওয়ার্ডস দ্যাট আর ইউজড ইন প্লেস অফ নাউন্স। ইন প্লেস অফ নাউন্স, নাউনের জায়গায় যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলোকেই বলা হয় প্রোনাউন। একটু উদাহরণ দেখলে আমরা আরও ভালোভাবে এটা বুঝতে পারবো। এখানে দেখো একটা সেন্টেন্স রয়েছে, শিলা হ্যাজ এ পেট ডগ। তারপরে সেন্টেন্সটা কি রয়েছে, শিলা গোজ আউট ফর আ ওয়াক উইথ দ্য ডগ। তো এখানে দুটো সেন্টেন্সেই দেখো শিলা কথাটা দুবার করে ব্যবহার করা হচ্ছে। এবারে এইরকমভাবে যদি আমরা বলতেই থাকি যে শিলার একটা পেট ডগ আছে, শিলা তাকে নিয়ে হাঁটতে যায়, শিলা তার সাথে খেলা করে, শিলা তাকে খাওয়ায়, বারবার এই শিলা 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 না বলে আমরা যদি তার জায়গায় অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করি, তার নামের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করি, তাহলে দেখবে সেই সেন্টেন্সটা কিন্তু শুনতে অনেক ভালো লাগবে। তো এখানে দেখো কি বলা হয়েছে পরে, শিলা হ্যাজ এ পেট ডগ, শি গোজ আউট ফর আ ওয়াক উইথ দ্য ডগ। তো বারবার শিলা শিলা না বলে আমরা শিলার নামের জায়গায় এই ওয়ার্ডটা ব্যবহার করলাম শি। তো এই যে শি ওয়ার্ডটা সেটাই হচ্ছে প্রোনাউন। তো এই উদাহরণের মাধ্যমে আশা করছি বুঝতে পারলে যে প্রোনাউন বিষয়টা কি। এবং তোমাদের যাদের বাচ্চারা এলকেজি ইউকেজি বা ক্লাস 1-এ পড়ে তাদের বাচ্চাদের গ্রামারের বইয়ে দেখবে কয়েকটা টপিক থাকে, যেমন হি, শি, ইট, দে, উই, আই, ইউ, এরকম ছোট ছোট চ্যাপ্টার থাকে যেখানে ওই ওয়ার্ডগুলোকে ব্যবহার করেই বাচ্চাদেরকে শেখানো হয়। তো ওই বিষয়গুলো কি, ওই ওয়ার্ডগুলো কি, ওগুলোই হচ্ছে প্রোনাউন। এবং এখানে যে ওয়ার্ডগুলো আমি বললাম দেখো এখানেও রয়েছে আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এখানে এই কটারই নাম রয়েছে, এদেরকে বলা হচ্ছে প্রোনাউন। এগুলো ছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্রোনাউন রয়েছে যেগুলো অন্যান্য বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বা বিভিন্ন ভাগের মধ্যে পড়ে। তো প্রথমে আমরা এইগুলোর বিষয়ে জেনে নিই, কারণ এগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোনাউন্স। এবং এই প্রোনাউনগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এবারে চলো আমরা একটু ডিটেলসে দেখে নিই যে পার্সোনাল প্রোনাউন বিষয়টা কি। পার্সোনাল প্রোনাউন নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে পার্সন রিলেটেড যে প্রোনাউনগুলো সেগুলোর বিষয়ে কথা বলা হচ্ছে। মানে যেগুলো কোনো ব্যক্তির নামের পরিবর্তে আমরা বসাই তাকেই বলা হয় পার্সোনাল প্রোনাউন। এবারে তোমরা এই লিস্টটা দেখে হয়তো ভাববে যে এর মধ্যে তাহলে ইট কোথা থেকে আসলো। ইট তো আমরা সেই জায়গায় ব্যবহার করি যেখানে আমরা কোনো জেন্ডার বুঝতে পারি না, কোনো ব্যক্তির পরিবর্তে তো আমরা ইট ব্যবহার করি না। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যখন কোনো বেবিদের কথা বলি, যে কোনো বেবির পরিবর্তে যখন আমরা কোনো প্রোনাউন ব্যবহার করি তখন কিন্তু সেখানে হি, শি উল্লেখ করি না, তার জেন্ডার ধরে বলা হয় না, সেখানে ইট বলা হয়। তো এই জন্য এই ইটটাকেও কিন্তু পার্সোনাল প্রোনাউনের মধ্যে ফেলা হয়েছে। তো এবারে দেখে নিই যে পার্সোনাল প্রোনাউনটা বিষয়টা কি। আমরা অনেকেই জানি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এই কথাগুলো তো আমরা আগেও শুনেছি। তো এগুলো আসলে কি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরকম বলি না, তো সেগুলো কি, ওই যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলোই কিন্তু প্রোনাউন। তো ফার্স্ট পারসনের মধ্যে কোনগুলো পড়ে, ফার্স্ট পারসন মানে কি, যে বক্তা, যে বলছে, মানে আমি। আমি যেমন এখন তোমাদের সাথে কথা বলছি, তো এখানে আমি হচ্ছে ফার্স্ট পারসন। এবং এর মধ্যেও দেখো সিঙ্গুলার আবার প্লুরালের ব্যাপার আছে, মানে একজনের কথা বলছে না অনেকজনের কথা বলছে। যখন আমি বলছি তাহলে আমি একা, সিঙ্গুলার। এবং যদি বলি আমরা, উই, তাহলে ওটাই তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে। মানে ফার্স্ট পারসনের সিঙ্গুলার হচ্ছে আই এবং প্লুরাল হচ্ছে উই। সেরকমই সেকেন্ড পারসন মানে কি, আমি যার সাথে বা যাদের সাথে কথা বলছি। যেমন এখন আমি তোমার সাথে বা তোমাদের সাথে কথা বলছি, তাহলে
সেকেন্ড পার্সনকে ইউ, তুমি হচ্ছ সেকেন্ড পার্সন বা তোমরা হচ্ছ সেকেন্ড পার্সন। আমরা জানি তোমরা ইংরাজিও ইউ হয়, আবার তুমি ইংরাজিও ইউ হয়। তাহলে এখানে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, দুটোর ক্ষেত্রে আমরা ইউ কথাটা ব্যবহার করছি। এরপরে আমরা চলে আসছি থার্ড পার্সন। থার্ড পার্সন মানে তৃতীয় কোনো ব্যক্তি, মানে আমি তুমি কথা বলছি কিন্তু বাইরের কোনো ব্যক্তি এসে হয়তো আমাদের সাথে কথা বলছে বা অন্য কারোর সম্পর্কে আমরা আলোচনা করছি, সে তখন থার্ড পার্সন। একটা দেখবে চলতি কথা আছে, আমরা হয়তো অনেক সময় বন্ধু বান্ধবদের মধ্যে কথা বলছি, দুজনে কেউ হয়তো এসে বললো কিছু একটা, তখন আমরা মজা করে বলি এই তুই যা তো, তুই তো থার্ড পার্সন, তুই আমাদের মধ্যে কিন্তু কথা বলবি না। তো এই যে থার্ড পার্সন কথাটা কোথা থেকে এসছে, এই বিষয়টাই কিন্তু সেটা। থার্ড পার্সন মানে বাইরের কেউ একজন আসছে, মানে আমি আর তুমি কথা বলছি, তার মধ্যে বাইরে থেকে আরেকজন যখন এসে কথা বলছে বা বাইরের কারোর সম্পর্কে যখন আমরা কথা বলছি, সে তখন হচ্ছে থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের মধ্যে কারা পড়বে? থার্ড পার্সন যদি আমরা সিঙ্গুলার ধরি মানে একজন বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব? কাদের কথা বলবো? হি বলবো। ছেলেদের কথা বলার সময় হি বলবো, মেয়েদের কথা বলার সময় শি বলবো, আর ইট বলবো যদি কোনো বেবি বা ওই ধরনের কোনো কথা বলি তখন ইট বলবো, হি শি ইট। এগুলো তাহলে কি হয়ে গেল? থার্ড পার্সনের সিঙ্গুলার প্রোনাউন। আর থার্ড পার্সনের প্লুরালে কে যাবে তাহলে? দে, তারা। দে মানে কি? তারা বা তাহারা বা ওরা। তাহলে এটা হয়ে যাচ্ছে অনেকজনের কথা বলছি, তাই থার্ড পার্সন প্লুরাল যেটা প্রোনাউন থাকছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? দে কথাটা ব্যবহার করছি। তাহলে পার্সোনাল প্রোনাউনটা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারলে যে পার্সোনাল প্রোনাউনটা বিষয়টা কি। এবার পার্সোনাল প্রোনাউনের মধ্যেও আরও কিছু বিষয় রয়েছে যেগুলো একটু তোমাদের বলে নিই। পার্সোনাল প্রোনাউন যেগুলো দেখছি সেগুলোরও আবার 3 রকমের ভাগ আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ মানে কি? যেটা সাবজেক্টের মতো ব্যবহার হচ্ছে, যে প্রোনাউনটা সাবজেক্টের মতো ব্যবহার হচ্ছে। আমরা জানি যে কোনো একটা সেন্টেন্সের ফরম্যাটে নর্মালি কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, SVO ফরম্যাট বলা হয়। মানে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে। এটা হচ্ছে একটা সেন্টেন্সের মোটামুটি ফরম্যাট। তো যখন কোনো প্রোনাউন এই সাবজেক্টের জায়গায় ব্যবহার করা হয় তখন সেটা সাবজেক্টিভ হয়ে যায়, যখন কোনো অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয় তখন সেটা অবজেক্টিভ প্রোনাউন হয়। এবারে উদাহরণ দিলেই বুঝতে পারবে তোমরা, কারণ ব্যাপারটা একটু খটোমটো মনে হতে পারে, একটু গুলিয়ে যেতে পারে। উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। যেমন ধরো আমি বললাম আই প্লে চেস। তাহলে এখানে কে খেলা করছে? আমি খেলছি। তাহলে এখানে সাবজেক্টকে, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে এই আই যে প্রোনাউনটা এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এবারে যদি আমি লিখি ইউ উইল প্লে উইথ মি, তাহলে এই সেন্টেন্সে দেখো এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট কিন্তু ইউ, কে খেলছে? তুমি খেলছো। উইথ মি, কার সাথে খেলছি? মি, এখানে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে আয়েরই একটা রূপ কিন্তু হচ্ছে এই মি। তাহলে তুমি কার সাথে খেলবে? তুমি আমার সাথে খেলবে। তাহলে এখানে মি যেটা সেটা কিন্তু একটা অবজেক্টের মতো কাজ করছে, তাই এটা অবজেক্টিভ, এটা অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই সেন্টেন্সগুলো থেকে এবং এই এক্সাম্পলগুলো থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে সাবজেক্টিভ প্রোনাউন কাকে বলছে আর অবজেক্টিভ প্রোনাউন কাকে বলছে। আমাদের একটা সিম্পল জিনিস মাথায় রাখতে হবে যে যখন কোনো প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে তখন সেটাকে সাবজেক্টিভ প্রোনাউন বলা হচ্ছে, এবং যখন সেই প্রোনাউনটাই অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে তখন তাকেই অবজেক্টিভ প্রোনাউন বলা হচ্ছে। এবারে এখানে দেখো এইখানে যে রেড কালার দিয়ে মার্ক করা যে প্রোনাউনগুলো রয়েছে, এখানে দেখো কি লেখা আছে, ওয়ার্ডস এইগুলোই আর প্রোনাউন, দে আর ইউজড ইন প্লেস অফ আ নাউন দ্যাট ইজ দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স। তো এখানে এই যে প্রোনাউনগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, এবং এই প্রোনাউনগুলোরই আরও একটা রূপ আছে যেগুলো দেখো এখানে দেওয়া রয়েছে, যেগুলো অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এখানে দেখো কি লেখা রয়েছে, এগুলো প্রোনাউন অ্যান্ড দে আর ইউজড ইন প্লেস অফ আ নাউন দ্যাট ইজ দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স, এবং এইগুলোই হচ্ছে সেই অবজেক্টিভ প্রোনাউন যেগুলো একটু আগে আমি তোমাদেরকে উদাহরণে দেখালাম। এখানে দেখো আয়ের জায়গায় আয়ের অবজেক্টিভ প্রোনাউন কি হয়? মি। এক্ষুনি আমি তোমাদেরকে উদাহরণ দেখিয়েছি। ইউ এর অবজেক্টিভ প্রোনাউন ইউ হয়। হি এর কি হয়? হিম হয়। যেমন আমি যদি বলি আই উইল প্লে উইথ হিম,
আমি তার সাথে খেলবো, তাহলে এখানে এই হিম কথাটা অবজেক্টের জায়গায় বসছে, তাহলে এটা অবজেক্টিভ প্রোনাউন। শি উইল গো উইথ হার, সে তার সাথে যাবে, মানে একটা মেয়ের কথা বলা হচ্ছে, সে আবার অন্য একটা মেয়ের সাথে যাবে, তখন কি বলা হচ্ছে শি উইল গো উইথ হার, তাহলে সেটাও কিন্তু এই হার কথাটা অবজেক্ট হিসাবে কাজ করছে, আর এখানে শি কথাটা কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করছে। সেরকমই উইয়ের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আস, দের অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে দেম। তো এই সাবজেক্টিভ অবজেক্টিভ প্রোনাউনের মতো আরও একটা বিষয় হয় যেটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। তো পজেসিভ কথাটা থেকেই বুঝতে পারছো যে কোনো কিছুর ওপরে পজেশন দেখানো বা অধিকার দেখানো, সেটাকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো এখানে এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, আই অ্যাম সচিন, দিস কাইট ইজ মাইন। এই যে এখানে মাইন কথাটা ব্যবহার করা হয়েছে, এই কথাটা কিন্তু পজেসিভ প্রোনাউন। মানে কি এই কাইটটা হচ্ছে সচিনের পজেশনে আছে, সেই জন্য কিন্তু এখানে এই মাইন কথাটা পজেসিভ প্রোনাউন। সেরকমই দেখো এখানে আরও একটা এক্সাম্পল রয়েছে, এই যে আওয়ার্স, আমরা আওয়ার কথাটা জানি, কিন্তু আওয়ার্স দেখো এটাও কিন্তু পজেসিভ প্রোনাউন। সেরকমই ইয়োর্স, এটাও কিন্তু একটা পজেসিভ প্রোনাউন। উদাহরণটা দেখো, উই আর কমল অ্যান্ড রোহিত, দিস কাইটস আর আওয়ার্স, মানে এটা আমাদের অধীনস্থ, আমাদের পজিশনে আছে, তো সেটা বোঝানোর জন্য এখানে আওয়ার্স কথাটা ব্যবহার করা হয়েছে। তো এখানে আওয়ার্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তোমাদের একটা চার্ট ফর্মে দেখায়, যেটা দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে বিষয়গুলো এক্ষুনি আমি তোমাদেরকে বললাম। এখানে দেখো প্রোনাউনের প্রথমে কি রয়েছে, পার্সনে ভাগ করা রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্টের মধ্যেও সিঙ্গুলার প্লুরাল রয়েছে, এখানেও দেখো সিঙ্গুলারের মধ্যে আই, প্লুরালের মধ্যে উই রয়েছে। এটা সাবজেক্টিভ ফর্মে যখন থাকছে, সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে থাকছে। এখানে দেখো ফাংশনের মধ্যে চারটা করা, তখন সাবজেক্টিভ প্রোনাউন হলে তখন আই উই হচ্ছে, এইটারই যখন অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে তখন মি আর আস হয়ে যাচ্ছে, এবং সেটারই যখন পজেসিভ প্রোনাউন হচ্ছে তখন কিন্তু মাইন আর আওয়ার্স হয়ে যাচ্ছে। এই চারটা স্ক্রিনশট কিন্তু তোমরা নিয়ে রাখতে পারো, খুব সুন্দরভাবে চারটা করে দেওয়া রয়েছে। এই চারটা দেখলেই কিন্তু এই পার্সোনাল প্রোনাউন নিয়ে যে যে কনফিউশনগুলো থাকে আমাদের, সেগুলো পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেগুলো ছিল পার্সোনাল প্রোনাউন রিলেটেড কিছু বিষয়। পার্সোনাল প্রোনাউন ছাড়াও আরও কিছু প্রোনাউনের ভাগ রয়েছে, যেগুলো আমি এই বইটা থেকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। এখানে দেখো বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই লেখা রয়েছে। এখানেও দেখো পার্সোনাল প্রোনাউন লেখা আছে, যেটা অলরেডি তোমাদের বললাম, এটা নিয়ে আর বলার কোনো প্রয়োজন নেই। সেরকমই এরপরে নেক্সট আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেট করা মানে কি, আমরা যখন কোনো কিছু এক্সপ্লেন করি, কোনো কিছু দেখিয়ে বোঝাই, সেটাকে আমরা ডেমনস্ট্রেট কথা বলি, ডেমনস্ট্রেট করা বলি। তো সেটাকেই বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। আমরা ছোটদেরকে দেখবে দিস, দ্যাট, দিস, দোজ, এইগুলোর ব্যবহার কিন্তু শেখাই। এলকেজিতে কিন্তু এই টপিকটার ওপরে একটা চ্যাপ্টারই থাকে। তো এই যে দিস, দ্যাট, এই যে বিষয়গুলো, এগুলো কি, এগুলোও কিন্তু প্রোনাউন, কিন্তু আমরা বাচ্চাদেরকে প্রোনাউন হিসাবে শেখাই না, জাস্ট টপিকটা বোঝানোর জন্য শেখাই। তো এইগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হচ্ছে, যেমন ধর আমি বলছি দিস ইজ আ বুক, এটা একটা বই, তো এই বইটাকেই কিন্তু আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি, বইয়ের বদলেই কিন্তু আমি দিস কথাটা ব্যবহার করছি। তো আমরা কি জানি, নাউনের পরিবর্তে যখন আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করি সেটাই প্রোনাউন। তো এই যে দিস কথাটা, এটা কিন্তু আমি এই বইয়ের জায়গাতেই ব্যবহার করছি, এটা হচ্ছে একটা বই, বইটাকেই বলছি এটা। তো এই কারণে এই দিসটা হচ্ছে একটা প্রোনাউন, এবং ডেমনস্ট্রেট করছি যেহেতু, সেই জন্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেরকমই অনেকগুলো বই হলে দিস হয়। তো এইগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, তোমরা অনেকেই জানো, এবং যারা জানো না তারা যে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু দিস, দ্যাট, দিস, দোষ এই টপিকের ওপরেরও ভিডিও দেখে নিতে পারো। এই প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে ভিডিও অলরেডি এই চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এটা গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো শব্দটার মধ্যেই কিন্তু তার মানে লুকিয়ে আছে। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেট করা মানে কি, জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। তো প্রশ্নবোধক সর্বনাম, এটাকে বাংলায় বলা হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম। আমরা বাচ্চাদেরকে WH ওয়ার্ডস শেখায় না, এই যে WH ওয়ার্ডস, তো এই WH ওয়ার্ডসগুলো কি, এগুলোও কিন্তু হচ্ছে প্রোনাউন্স। এখানে এক্সাম্পল দেখো, হু ইজ দেয়ার, ওখানে কে, তো এর যে উত্তরটা পাবো, হু এর জায়গায় যে উত্তরটা পাবো, সাপোজ রাম ইজ দেয়ার, তো রাম, রাম কি, এটা একটা নাউন, এই হু এর জায়গায় তো আমরা যে উত্তরটা পাচ্ছি, এ হুটাকে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা কি একটা কিছুর নাম, তাহলে সেটা নাউন, সেই নাউনের পরিবর্তে আমরা হুটা ব্যবহার করছি। তো এখানে এটা হচ্ছে একটা প্রোনাউন।
তো এখানে দেখো অনেক এক্সাম্পল রয়েছে, হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, হুম, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। মানে এগুলো যখনই এই প্রশ্নগুলো করা হচ্ছে যে উত্তরটা পাবো সেটা কোনো না কোনো নাউন হবে। সেরকমই আরেকটা দেখো রয়েছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কিন্তু ওই যে ওয়ার্ডগুলো কিন্তু প্রায় সেম। এখানেও দেখো হু, হুইচ। তো রিলেটিভ প্রোনাউন ব্যাপারটা কি, এমন কিছু প্রোনাউন, এমন কিছু ওয়ার্ড যেগুলো নাউনের পরিবর্তে তো ব্যবহার করা হচ্ছেই, তাছাড়াও দুটো সেন্টেন্সকে বা দুটো সেন্টেন্সের পার্টকে জুড়ছে, দুটো সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন তৈরি করছে, সেটাকেই বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে যেমন দেখো রয়েছে আই নো দ্য বয় হু ইজ গোয়িং। আমি ছেলেটাকে জানি যে যাচ্ছে। মানে হু মানে কি, এই বয়টার কথাই বলা হচ্ছে। বয়টা কি, বয়টা একটা নাউন, তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে। এখানেও যেমন দেখো রয়েছে দিস ইজ দ্য হাউস হুইচ বাবলু বিল্ডস। তাহলে এই যে হুইচ বলতে কি বোঝাচ্ছে, এই হাউসটা হচ্ছে একটা নাউন, তাহলে এই দুটো যে সেন্টেন্স রয়েছে তাদের মধ্যে একটা রিলেশনও তৈরি করছে। আবার এই যে হুইচ কথাটা কিন্তু কোনো নাউনের পরিবর্তেই আমরা পাচ্ছি, তো এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো ছাড়াও দেখো আরও কয়েকটা প্রোনাউন রয়েছে যেগুলো এখানে ডিটেলসে আবার দেওয়া নেই, এগুলো জাস্ট একটু তোমাদেরকে বলে রাখি। যেমন এখানে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যেগুলো সেলফ যোগ করে যে ওয়ার্ডগুলো হয়, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ। এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের বৈশিষ্ট্য কি, যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, মানে একই জন যে সাবজেক্ট হিসাবেও কাজ করছে এবং অবজেক্ট হিসাবেও কাজ করছে। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, সেটা অবজেক্টিভ প্রোনাউন হয়ে যায়, অবজেক্ট হিসাবে থাকে। তো উদাহরণ দিলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যেমন বললাম ইউ উইল হার্ট ইয়োরসেলফ। তুমি নিজেই নিজেকে আঘাত করবে, ইউ উইল হার্ট ইয়োরসেলফ। এখানে এই যে ইয়োরসেলফ কথাটা, এটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে দেখো ইয়োরসেলফ এবং ইউ একই পার্সনের কথা বলা হচ্ছে, একজনেরই কথা বলা হচ্ছে, তুমিই তোমাকে আঘাত করবে। তো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই পার্সন। তো আমাদের জাস্ট এটুকু মাথায় রাখতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে এই যে সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো থাকছে, ইয়োরসেলফ, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, ইটসেলফ, এইগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সেরকমই ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানেই বোঝা যাচ্ছে ডেফিনিট কিছু না, নির্দিষ্ট কিছু না, অনেকের সম্পর্কে কিছু বলা হচ্ছে। যেমন বললাম অল আর হ্যাপি, সবাই খুব খুশি। এখানে পার্টিকুলার কাউকে উল্লেখ করে কিছু বলা হচ্ছে না, অল, এই যে অল কথাটা, এটা কিন্তু হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এরপরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট করা মানে বুঝতেই পারা যাচ্ছে যে সবার মধ্যে বিষয়টা বোঝাচ্ছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন অনেকটা যেন একই টাইপের শুনতে লাগে। ইনডেফিনিট মানে ডেফিনেটলি কাউকে উল্লেখ করা হচ্ছে না, কিন্তু ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এরকম। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ইচ অফ দ্য বয়েজ উইল গো টু প্লে। প্রত্যেকটা ছেলে খেলতে যাবে, মানে ছেলেদের মধ্যে প্রত্যেকে খেলতে যাবে। ইচ অফ দ্য বয়েজ, এখানে এই যে ইচ কথাটা, ESCH, ইচ কথাটা, এটা কিন্তু হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মানে ওই ছেলেগুলোর কথাই বলা হচ্ছে, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হিসাবে বলা হচ্ছে, ইচ কথাটা ব্যবহার করা হচ্ছে। তো এখানে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো প্রোনাউনের মোট একটা ভাগ আমরা দেখতেই পাচ্ছি, মোট এখানে 8টা ভাগ রয়েছে, কিন্তু বেশি জোর দেওয়া হয় কিন্তু এই পার্সোনাল প্রোনাউনটা। এবং বাচ্চাদেরকে শেখানোর সময়ও এই পার্সোনাল প্রোনাউন, বিশেষ করে সাবজেক্টিভ কোনটা, অবজেক্টিভ কোনটা, পজেসিভ কোনটা, এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে বোঝানো দরকার। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে বন্ধুরা, আজকে প্রোনাউনের যে ভাগগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো আশা করি তোমরা বুঝতে পারলে। ভাগগুলো যদিও একটু জটিল মনে হতে পারে, কিন্তু বাচ্চাদেরকে শেখানোর জন্য আমরা যদি নিজেরা একটু শিখে রাখি, তাহলে ওদের বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমরা দিতে পারি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, তোমাদের কাছে কাজের বলে মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।